স্বাগতম আমাদের এই সিরিজের নতুন একটি পর্বে। গতবার আমরা দেখেছিলাম কিভাবে একটা গবেষণার প্রশ্ন আর হাইপোথিসিস তৈরি করতে হয়, যা যে কোনো ভালো গবেষণার একেবারে মূল ভিত্তি। ভেবে দেখুন তো, একটা দারুণ গবেষণার প্রশ্ন থাকা মানে আপনার হাতে একটা বাড়ির নিখুঁত নীল নকশা থাকা। কিন্তু সেই বাড়িটা বানাতে গেলে দুটো জিনিস কিন্তু লাগবেই। এক, সঠিক জমি আর মানুষজন, মানে আপনার গবেষণার নির্দিষ্ট জনসংখ্যা বা পপুলেশন। আর দুই, সঠিক যন্ত্রপাতি, মানে ডেটা বা তথ্য সংগ্রহের পদ্ধতি। আজ আমরা এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। যে কোনো গবেষণা শুরু করার আগে তার জগৎটাকে ঠিক করে নিতে হয়, মানে ঠিক কাদের ওপর বা কিসের ওপর কাজটা হবে সেই নির্দিষ্ট গ্রুপটাকে চিনে নেওয়া। আর এখানেই চলে আসে গবেষণা জনসংখ্যার ধারণাটা। দেখুন, গবেষণার জগতে জনসংখ্যা বা পপুলেশন মানে কিন্তু শুধু কোনো দেশের মানুষ নয়। এর মানে হলো সেই পুরো গ্রুপটা। সেটা মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, বা কোনো ঘটনাও হতে পারে, যাদের মধ্যে কিছু সাধারণ মিল আছে আর যাদের নিয়ে গবেষক কাজ করতে আগ্রহী। এই জনসংখ্যাকে আমরা কয়েকটা স্তরে ভেঙে দেখতে পারি। এতে গবেষণার পরিসরটা বুঝতে সুবিধা হয়। একদম প্রথম স্তরটা হলো টার্গেট পপুলেশন, মানে এটা হলো সেই বিশাল আদর্শ গ্রুপটা যাদের সম্পর্কে গবেষক জানতে চান আর গবেষণার ফলাফলটা যাদের সবার জন্য প্রযোজ্য হবে। যেমন ধরুন, একটা দেশের ২০ থেকে ৩০ বছর বয়সী সমস্ত মহিলা। কিন্তু সত্যি বলতে কি, এত বড় একটা গ্রুপের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। ভৌগোলিক দূরত্ব বা সীমিত বাজেট অনেক কিছুই বাধা হয়ে দাঁড়ায়। তাই আমাদের ফোকাসটা একটু ছোট করতে হয়, আর এটাই হলো অ্যাক্সেসিবল পপুলেশন। যেমন ধরুন, ওই দেশেরই একটা নির্দিষ্ট হাসপাতালে যে ২০ থেকে ৩০ বছর বয়সী মহিলারা আসেন তারা। আর সবশেষে আমরা যাদের থেকে সরাসরি ডেটা নিই তারা হলো অ্যাকচুয়াল পপুলেশন। এরা হলো সেই অ্যাক্সেসিবল পপুলেশনেরই একটা অংশ যারা গবেষণায় অংশ নিতে রাজি হয়েছেন এবং শেষ পর্যন্ত অংশ নিয়েছেন। তো আমাদের লোকজন তো ঠিক হয়ে গেল। এখন প্রশ্ন হলো, আমরা তাদের কাছ থেকে কী ধরনের তথ্য চাইব? তথ্য সংগ্রহের পথে আমাদের সামনে দুটো মূল রাস্তা খুলে যায়। একটা রাস্তা আমাদের গল্পের দিকে নিয়ে যায়, মানুষের অভিজ্ঞতার গভীরে। আরেকটা রাস্তা আমাদের সংখ্যার জগতে নিয়ে যায়, যা দিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করতে পারি। তো আপনি কোনটা বাছবেন, গল্প নাকি সংখ্যা? এই দুটো পথের মধ্যে মূল পার্থক্যটা হল ডেটার ধরনের। একদিকে আছে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত ডেটা, যা সংখ্যা ভিত্তিক আর পরিমাপযোগ্য। এর লক্ষ্য হল কতটা বা কী পরিমাণে তা মাপা, যেমন চাকরিতে সন্তুষ্টি ১ থেকে ১০-এর মধ্যে কত। অন্যদিকে আছে কোয়ালিটেটিভ বা গুণগত ডেটা, যা বর্ণনামূলক। এর লক্ষ্য হল কেন বা কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজা, যেমন চাকরির সন্তুষ্টি নিয়ে কারো বিস্তারিত মতামত। চলুন প্রথমেই আমরা গল্প শোনার এই রাস্তাটা ধরেই হাঁটি। এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয় মানুষের অভিজ্ঞতা, অনুভূতি আর চিন্তাভাবনার গভীরে যাওয়ার জন্য। এটাকে বলা যেতে পারে গল্প সংগ্রহের শিল্প। এই পথের সবচেয়ে পরিচিত আর শক্তিশালী টুল হল সাক্ষাৎকার বা ইন্টারভিউ। এটা আসলে একটা গভীর কথোপকথন, যেখানে খোলামেলা প্রশ্ন করা হয়। এখান থেকে যে উত্তরগুলো পাওয়া যায় তা সাধারণ হ্যাঁ বা না-এর থেকে অনেক বেশি কিছু। ইন্টারভিউও কিন্তু নানা রকমের হয়। যেমন স্ট্রাকচার ইন্টারভিউতে সবার জন্য প্রশ্নগুলো একদম বাধা ধরা থাকে। সেমি স্ট্রাকচারডে কিছু প্রশ্ন ঠিক করা থাকলেও আলোচনার সুযোগ থাকে। আর আনস্ট্রাকচার হলো একেবারে খোলামেলা আড্ডা। আরেকটা মজার উপায় হলো ফোকাস গ্রুপ, যেখানে কয়েকজন মিলে একটা বিষয় নিয়ে আলোচনা করেন। আরেকটা দারুণ গুণগত পদ্ধতি হল পর্যবেক্ষণ বা অবজারভেশন। এতে গবেষক মানুষকে তাদের স্বাভাবিক পরিবেশে দেখেন আর তাদের আচরণ নোট করেন। অনেক সময় মানুষ যা বলে তার থেকে যা করে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আর যদি কোনো একটা বিষয়কে একেবারে ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে চান, তাহলে আছে কেস স্টাডি। এখানে কোনো একজন ব্যক্তি, একটা ঘটনা বা একটা গোষ্ঠীকে খুব গভীরভাবে বিশ্লেষণ করা হয়। বেশ, গল্পের জগৎ থেকে এবার চলুন সংখ্যার জগতে যাওয়া যাক, মানে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত পদ্ধতি। এই পদ্ধতিগুলো পরিমাপযোগ্য ডেটা সংগ্রহের জন্য ব্যবহার করা হয়, যা দিয়ে পরে পরিসংখ্যানগত বিশ্লেষণ করা যায়। এর প্রধান হাতিয়ার হল প্রশ্নাবলী বা কোয়েশ্চেনিয়ার। এটা আসলে একটা সাজানো প্রশ্নপত্র, যা দিয়ে খুব কম সময়ে
অনেক মানুষের কাছ থেকে নির্দিষ্ট তথ্য জোগাড় করা যায়। কারণেই এটা এত জনপ্রিয়। এই প্রশ্নাবলীতে সাধারণত ক্লোজড এন্ডেড প্রশ্ন থাকে, মানে উত্তরগুলো নির্দিষ্ট বিকল্পের মধ্যে সীমাবদ্ধ, যেমন মাল্টিপল চয়েস অথবা লাইকার্ট স্কেল, যেখানে আপনি কতটা একমত বা দ্বিমত তা জানান, কিংবা 1 থেকে 10-এর মধ্যে রেটিং দেন। এই ডেটাগুলো বিশ্লেষণ করা খুবই সহজ। পরিমাণগত পদ্ধতির মধ্যে সবচেয়ে শক্তিশালী যে পদ্ধতি, সেটা হলো এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ। এটা মূলত কোনো কিছুর কারণ এবং তার প্রভাব, কজ অ্যান্ড এফেক্ট খুঁজে বের করার জন্য ডিজাইন করা হয়। এখানে গবেষক একটা জিনিস বদলে দিয়ে দেখেন যে সেটার ফলে অন্য আরেকটা জিনিসের উপর কী প্রভাব পড়ল। একটা সাধারণ এক্সপেরিমেন্টের ধাপগুলো খুব সোজা। প্রথমে একটা হাইপোথেসিস বানানো হয়, তারপর অংশগ্রহণকারীদের 2টো দলে ভাগ করা হয়, এক্সপেরিমেন্টাল গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ। এরপর শুধু এক্সপেরিমেন্টাল গ্রুপের উপর একটা কিছু প্রয়োগ করে 2টো দলের ফলাফলের মধ্যে তুলনা করা হয়, ব্যাস। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, আপনি গল্প সংগ্রহ করুন বা সংখ্যা, যে পথেই যান না কেন, সব কিছুর উপরে হলো নীতিশাস্ত্র বা এথিক্স। এটা হলো আপনার গবেষণার আসল দিক নির্দেশক, আপনার ট্রু নর্থ। এই কম্পাসটা ঠিক না থাকলে কিন্তু সবটাই ভুল পথে চলে যেতে পারে। প্রত্যেক গবেষককে কিছু মৌলিক নৈতিক নীতি মেনে চলতেই হয়, যেমন অংশগ্রহণকারীরা যেন স্বেচ্ছায় অংশ নেন, তাদের জোর করা যাবে না। তাদের গবেষণার উদ্দেশ্য, ঝুঁকি সবকিছু আগে থেকে পরিষ্কার করে জানাতে হবে। তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, খেয়াল রাখতে হবে যেন তাদের কোনো রকম শারীরিক বা মানসিক ক্ষতি না হয়। তাহলে আমাদের গবেষণার জনসংখ্যা ঠিক হয়ে গেল, আর নৈতিকভাবে ডেটাও সংগ্রহ করা হয়ে গেল। মানে বাড়ির ভিত্তিটা এখন একদম মজবুত। কিন্তু এই যে এত তথ্য, এত গল্প, এত সংখ্যা, এগুলো দিয়ে এখন কি করা হবে? এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আমাদের পরের পর্বে, যেখানে আমরা ডেটা বিশ্লেষণের দারুণ জগতে ডুব দেব। আমরা দেখব কিভাবে এই কাঁচা ডেটা থেকে মূল্যবান জ্ঞান বের করে আনা যায়। আজকের আলোচনার জন্য আমরা যে সূত্র ব্যবহার করেছি সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা দেখলাম সঠিক মানুষ বেছে নেওয়া আর নৈতিকভাবে তথ্য সংগ্রহ করা একটা ভালো গবেষণার জন্য কতটা জরুরি। কিন্তু আসল চ্যালেঞ্জ তো শুরু হয় এর পরেই, এই সংখ্যা আর গল্পের জঙ্গল থেকে আসল সত্যিটা খুঁজে বের করা। আগামী পর্বে আমরা সেই রহস্য সমাধানের যাত্রা শুরু করব।